সম্মানিত দর্শক, আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে সংক্ষেপে কিছু বলতে চাই। আপনারা জানেন, কয়েকদিন আগে ফ্রান্স থেকে একজন ইউটিউবার, যার নাম পিনাকি ভট্টাচার্য, সে একটা মিথ্যা তথ্য প্রচার করেছে, যার মাধ্যমে সে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। অনেকে হয়তো সেটা বিশ্বাস করবে, কিন্তু এগুলো ছিল একটা প্রোপাগান্ডা। এআই টেকনোলজির মাধ্যমে বিভিন্ন কিছু এডিট করে, পরিবর্তন করে সে এগুলো তথ্য প্রদান করার চেষ্টা করেছে। এই হারামখোর বাচ্চা পিনাকিকে আমি সে ছাত্র জীবন থেকেই চিনি। রাজশাহীতে আমি যখন পড়াশোনা করতাম, সেও রাজশাহী মেডিকেল কলেজে তখন পড়তো। সে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল 1985 সালে। ও এসএসসি ছিল 83 ব্যাচ, আমি ছিলাম 84 ব্যাচ। আমার চেয়ে সে আসলে 1 বছরের বড় একাডেমিক ভাবে এবং বয়সেও আনুমানিক। যাই হোক, রাজশাহীতে ছাত্রাবস্থায় ও তখন বাম দল মৈত্রী করতো রাজশাহী মেডিকেল কলেজে। যাই হোক, সেই ছাত্র জীবনে আমরা রাজনীতি করেছি। সেই ছাত্র রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সময় কথাবার্তা হতো। আমরা তখন একটা মিটিং করেছিলাম, বিভিন্ন ছাত্র রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। সেখানে আমি পিনাকিকে একবার দেখেছি, যদিও তার সঙ্গে সরাসরি আমার কথা হয়নি, কিন্তু তার বক্তব্য আমি শুনেছি। সে ছাত্র জীবন থেকে ছিল একটা ভণ্ড লম্পট এবং অত্যন্ত চতুর প্রকৃতির লোক। সে হলো একটা বদমাইশ চরিত্রের লোক, যাকে চট করে কেউ বিশ্বাস করে ফেলবে। কিন্তু এর যে ভণ্ডামি, তার গভীরতা সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। এই মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করতে পারে এই ধরনের একটা চরিত্র। যাই হোক, তার বাড়ি বগুড়া। সে বগুড়া জিলা স্কুল থেকে পাশ করেছে এবং আইজুল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছিল। তার বাবা ছিল বগুড়া জিলা স্কুলের একজন পিয়ন। তার বাবার নাম শ্যামল ভট্টাচার্য। আমার বাড়ির বৃহত্তর বগুড়া জেলায়। যাই হোক, সুতরাং তাকে আমি সেই ছাত্র জীবন থেকেই চিনি, তার সম্পর্কে কিছুটা হলেও জানি। হয়তো আপনারা অনেকে জানেন না, বয়সও আমরা প্রায় কাছাকাছি। এবং সে মেডিকেলে পড়াকালীন তার সহপাঠী আঞ্জুমানা বেগম, সে জামাতির মেয়ে, তার বাবা জামাত পর, সেই মেয়ের বাবা মানে তার শ্বশুর, তাকে সে বিয়ে করে পরবর্তীতে। তো এই পিনাকি হলো সেই পিনাকি যার শ্বশুর হলো জামাতে ইসলাম, যারা পাকিস্তানের জনক সন্তান। সুতরাং এই পিনাকি এই পাকিস্তানের পক্ষে গান গায়। এই হারামখোর অন্যান্য 8-10 জন হিন্দুর মতো নয়। এর একটা বিশ্বাসঘাতক বেঈমান। এরা হলো বাংলাদেশের শত্রু। তা না হলে তার একটা ইতিহাস আছে। সে 2008 সালে যখন পপুলার ফার্মাসিউটিক্যালস নামে একটা ওষুধ কোম্পানি খোলে, এবং ওই কোম্পানি সে সিইও ছিল, এবং বাংলাদেশে সেই সময় কালাজ্বরের প্রকোপ বাড়ে। 2008 সালে আপনারা হয়তো অনেকে জানেন, হাজার হাজার লোক আক্রান্ত হয়েছিল, বিশেষ করে শিশুরা। এবং এই পপুলার ফার্মাসিউটিক্যালসকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কালাজ্বরের ওষুধ তৈরি করার জন্য। তখন এই পিনাকি তত্ত্বাবধানী ব্যবস্থাপনায় ভুয়া ওষুধ তৈরি করা হয়, জাল ওষুধ, যেগুলা সাধারণ পাউডার, ওষুধের চালের পাউডার, বিভিন্ন কিছু মিক্স করে তৈরি করা হয়। তার মধ্যে প্রকৃত ওষুধের কোনো উপাদান ছিল না। এবং সেই সমস্ত ওষুধ খেয়ে প্রায় 289 জন শিশু মারা যায়, এবং বহু হাজার হাজার হসপিটালাইজ হয় এবং অসুস্থ ছিল। যাই হোক, তারপর সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে তদন্ত হয়। তদন্ত ধরা পড়ে সেই ওষুধটা ছিল একটা ভেজাল ওষুধ, তার মধ্যে কোনো প্রকৃত উপাদান ছিল না। এবং তার প্রতি মামলা হয়, তার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তার জীবন হুমকির সম্মুখীন হয়।
হয়তো জেলে যাবে, সেই ভয়ে সে দেশ ত্যাগ করে ইন্ডিয়ায় চলে যায়। ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়া থেকে সেখানে টাকা দিয়ে ইন্ডিয়ান পাসপোর্ট করে সেখান থেকে সে থাইল্যান্ডের ব্যাংককে পাড়ি জমায়। থাইল্যান্ডের ব্যাংকক থেকে পরবর্তীতে সে অল্প দিনের মধ্যেই ফ্রান্সে পাড়ি দেয় এবং সেখানে গিয়ে সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে সেখানে রিফিউজি হিসাবে বসবাস করে। সে একজন রিফিউজি, এটা তার বর্তমানে স্ট্যাটাস। তার কোনো ফ্রান্সের পাসপোর্ট নেই, তার কোনো ফ্রান্সের নাগরিকত্ব এখনো নেই। এটা পরিষ্কার। আপনারা হয়তো অনেকেই তথ্য জানেন না, আমি এগুলা ডিটেলস জানি এর বিষয়ে। এই হারামখোর তারপর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত লেগে আছে। এই মিষ্টি কথা দিয়ে সে সাধারণ মানুষকে ভুলাই এবং বহু সাধারণ লোক তাকে বিশ্বাস করে, তাকে দেবতা মনে করে, তাকে নবী মনে করে। আমাদের বাংলাদেশে কিছু গান্ডু মুসলমান আছে, এই শুধু জামাতে ইসলাম, ইসলাম নামধারী কিছু রাজাকার, যারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়েনি, জানে না, প্রকৃত ইতিহাস জানে না বলে তারা এই পিলাখির মতো মানে বেঈমানদের বিশ্বাস করে এবং তার কথায় না আছে। এটা চিন্তা করো না, একটা হারামখোর একজন হিন্দু, অন্যান্য হিন্দুর মতো সে নয়। সুতরাং তাকে বিশ্বাস করাটাই পাপ। কিন্তু আমাদের কিছু জামাতি মৌলবাদী কিছু লোক তার ভক্ত। একটা সিট এই হারামখোর যে তথ্য প্রদান করেছে তার কোনো ভিত্তি নেই। আমি রাজশাহীতে যখন পড়াশোনা করতাম সে সময় আমার রুমমেট ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানীর একজন সিনিয়র ভাই, তার নাম নির্মল কুমার দত্ত, হিন্দু। তার বাড়ি ছিল সাতক্ষীরা জেলার শুকনগর থানায়। আপনারা হয়তো জানেন সাতক্ষীরা একটা শুকনগর উপজেলা আছে। আমরা তখন সে সময় বিভিন্ন গল্প রুমি হতো, স্বাধীনতা যুদ্ধের কথাও আলাপ হতো, কারণ সে আমার যে সিনিয়র ছিল বয়সে। আমি জানি তার ঘটনা। সে বলল, সে সময় বলেছিল যে তার থানায় সেই ৭১-এর ২৫শে মার্চের কাল রাত্রে ৮ থেকে ১০,০০০ হিন্দু লোককে নিধন করা হয়েছে। এই রাজাকার আলবদর এবং পশ্চিমা বাহিনী মিলে গুলি করে হত্যা করছে, লাইন করে লোক হত্যা করেছে ৭১-এ। এটা আমার জানা। সে সেখানকার লোক হিন্দু, সেখানে প্রচুর হিন্দু। সে বললো যে সাতক্ষীরায় সে লোক এলাকায় প্রচুর হিন্দু বাস করে। সেই সময় ছিল চারিদিকে হিন্দু আর হিন্দু, হিন্দু গ্রাম ছিল অনেক বেশি। যাই হোক, এর আরেকটা ঘটনা আছে। আমার আরেক বন্ধু ছিল, তার নাম মাহবুব। সে কুষ্টিয়ার মিরপুর থানায় তার বাড়ি। সেও বলেছিল যে তার এলাকায় পুলিশের সেই ভয়াবহ রাত্রিতে হাজার হাজার লোক কুষ্টিয়া এলাকায় হত্যা করা হয়েছে। আমি তো বললাম এই দুটা ঘটনা মাত্র। এছাড়া আরো বন্ধু বান্ধব অনেকেই ছিল, তারাও বলতো বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তো আপনারা হয়তো অনেকে জানেন না, সেই পুলিশের কাল রাত্রিতে সারা বাংলাদেশে একযোগে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এক রাত্রে। আর এই হারামখোর বলে মাত্র ২,০০০ লোক ৯ মাসে নিহত হয়েছে। আর তাই যদি হয়, তাহলে গত আন্দোলনে, আমাদের হাসিনা সরকার বিরোধী আন্দোলনে, এই গণ আন্দোলনে তারা বলে, এই সমস্ত হারামখোররা বলে ১,৫০০, ২,০০০, ৩,০০০ লোক মারা গেছে। এটা কিভাবে সম্ভব? সাধারণ ছাত্র অভ্যুত্থানে কিভাবে মারা যায় এত লোক? যেখানে সশস্ত্র যুদ্ধ হয়েছিল ১৯৭১-এ, যেখানে যুদ্ধ বিমান ব্যবহার হয়েছে, ট্যাঙ্ক, কামান, মেশিন গান, ভারী অস্ত্র, সারা দেশে দীর্ঘ ৯ মাস ভয়াবহ যুদ্ধের পর মাত্র ২,০০০ লোক মারা যায়। এই হারামখোর সে তথ্য দেওয়ার চেষ্টা করেছে। তাহলে সেই হিসাবে এই অভ্যুত্থানে একজন মারা যাওয়ার কথা না। এত বড় একটা ভয়াবহ যুদ্ধ যদি ২,০০০ লোক শহীদ হয়, তাহলে এই বর্তমানে এই ২৪-এর আন্দোলনে কিভাবে ২,০০০, ৩,০০০ লোক মারা যায়? এরা এই সমস্ত রাজাকারের বাচ্চারা বলে থাকে। যাই হোক, প্রকৃতপক্ষে গত আন্দোলনে সরকারের মতে ৮৭৩ জন মৃত্যুর খবর বলা হয়েছে। বেসরকারের মতে যত হাজারই বলুক, সেটা কোনো প্রমাণ নেই। আর ৮৭৩ জন মারা গেছে, এটার সঠিক প্রমাণ আমরা এখন জানি না। কারণ আমি জোর দাবি জানাচ্ছি, এই সমস্ত শহীদদের নাম পত্রিকায় প্রকাশ করা হোক, ফেসবুকে প্রকাশ করা, বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হোক, নাম ঠিকানা সহ, বাবার নাম সহ, কোন জেলা, কোন থানা, কোন গ্রামে কোন লোক মারা গেছে, কোন জায়গায় মারা গেছে, ২৪-এর আন্দোলনে সিরিয়াল লিস্ট করে
800 হোক, 900 হোক, 2000, 3000, 5000 কতজন মারা গেছে তার লিস্ট প্রকাশ করা হোক। তা না হলে এগুলো আমরা কোনোটা বিশ্বাস করি না। হ্যাঁ, কিছু লোক মারা গেছে, স্বীকার করি। সংখ্যাটা কত, প্রকৃত সংখ্যা তো আমরা জানি না, সংখ্যাটা প্রকাশ করা হোক। আর যে হাজার হাজার পুলিশ মারা গেল, এই খুনগুলা কে করছে? এই শুধু হারামখোরের বাচ্চারা বলে শেখ হাসিনা এগুলা খুন করছে, শেখ হাসিনা নিজেকে গুলি করে মেরেছে ওদেরকে, না এটা বলতে চাই। তাহলে 24 আন্দোলনের পরে দেশে বর্তমানে হাজার হাজার লোক প্রতিদিন মারা যাচ্ছে, এগুলা মৃত্যুর কারণ কে? তাহলে ডক্টর ইউনূস হবে এর দায়ী। ইউনূস মেরে ফেলছে এই লোকগুলাকে, অথবা এনসিপি এরাই মারছে, এরাই এই সমস্ত মৃত্যু দায়ী হবে, হবে কিনা? যুক্তি অনুসার তাই তো আসে। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন মারা গেছে, শেখ হাসিনা এই সমস্ত মৃত্যুর জন্য দায়ী, শেখ হাসিনা খুন করেছে। তার মৃত্যু পরবর্তী মারা গেছে প্রায় 5000 লোক পুলিশ রিপোর্ট মোতাবেক। এই সমস্ত লোকের এখন পর্যন্ত মপ করে মারা হচ্ছে। এই সমস্ত লোকগুলার মৃত্যুর জন্য কে দায়ী হবে? বর্তমান সরকার দায়ী হবে, হবে কিনা? যুক্তিতে আসে। ইউনূসকে নিজ হাতে মারতে হবে না, তারপর সে দায়ী হবে। তাই যদি না হয়, তবে শেখ হাসিনা দায়ী হবে না। ওই সমস্ত হারামখোরের উদ্দেশ্যে বলছি আমি, তা শুনুন, তোরা শোন, প্রকৃত সত্য কখনো গোপন থাকে না, একদিন বের হয়ে পড়বে। সুতরাং ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে কোনো লাভ হবে না, সত্যটা বেরিয়ে আসবে। যাই হোক, এই পিনাকি হারামখোর যেসব মিথ্যা তথ্য প্রচার করে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই হারামখোর পিনাকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া একদিন হবে, তার চরম শাস্তি বাকি আছে। আমি লিখে দিলাম। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ ছিল বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্বে, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ জন্ম হয়েছে। আর সেই দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় রাজাকারের বাচ্চারা, এইসব আল বদর, আল শামস। তোদের একদিন বিচার বাংলা বাড়িতে অবশ্যই হবে, সেদিন বেশি দূরে নাই। এখনকার মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।